গল্প মুটুসি। লেখনীতে রিতেশিনী মহাবিশ। পর্ব ৫। সন্ধ্যায় বীরকে পড়াতে এলেন তার টিচার। বীরের পড়ার নিয়মকানুন আবার অদ্ভুত। সাধারণ বাচ্চাদের মতো স্টাডি টেবিলে বসে বই খাতা নিয়ে পড়া বালাই নেই তার। তার পড়ার জায়গা হলো খেলার ঘর। আর পড়ার ধরন, খেলার ছলেই বীরকে সব শেখাতে হয়। বইয়ের পাতায় বর্ণমালা শেখার অভ্যাস বীরের নেই। প্লাস্টিকের তৈরি বর্ণমালা রং বেরঙের খেলনা দিয়ে খেলতে খেলতেই বাংলা, ইংরেজি, অঙ্ক বর্ণগুলো আয়ত্ত করেছে সে। ইদানিং তাও সামান্য কিছু লেখা খাতায় প্র্যাকটিস করে, কিন্তু বাড়িতে সে বই ছুঁয়েও দেখে না। টিচারের মুখে মুখে যতটুকু শোনা, খোলার ঝাঁকে তাই তার তীক্ষ্ণ মস্তিষ্কে গেঁথে যায়। তবে এতে টিচার মোটেও বিরক্ত হন না, কারণ বীর অন্য বাচ্চাদের মতো বেপরোয়া বা অতি চঞ্চলতা দেখায় না, বরং শান্ত প্রকৃতির ছেলে সে। টিচার কোনো কথা বললে বীর তা হু হু করে মেনে চলে, নিষেধ করলে একদমই তা করে না। তবে তার একটাই বায়না, আমার সাথে খেলা করো। সে বসে নিজের মতোই খেলবে, আর তার পাশে বসে টিচারকে তাকে সঙ্গ দিতে হবে। তার ফাঁকে ফাঁকেই টিচার এটা ওটা পড়ান, আর বীরও বাধ্য ছাত্রের মতো সবটুকু পড়া শেষ করে। এই তার নিত্যদিনে পড়ার রুটিন। সাফওয়ান সালমার দেনা পাওনা হিসাবটা করে তো আজ থেকে আর এখনো কাজ করছে না। এখন সে কি পাবে তা হিসাব বলো। আশার মুখে এমন কথা শুনে সালমা যেন আকাশ থেকে পড়ল। কি করছে সে? হঠাৎ কাজ না করার প্রসঙ্গ। সে তো বাদ দিতে চায় না কাজ, বরং এই কাজ তো তার সোনার সোহায় রঙিন। বেতন বেশি, খাটনি কম। সালমা হচকচিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, আপামনি, কি হয়েছে? আমি কিডা করছি? অনেক বড় কিছু, শীতল কণ্ঠে বলল আশা। কি কন আপামনি? দোষ না করলে আমি বুঝব কেমনে? আজকে বিকেলে তোমাকে বীরের ঘরে পাঠালাম তার সাথে খেলা করার জন্য। আমি তো গিয়েছিলাম, খেলছি তার লগে। আশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে সালমার দিকে। তার কিছু করেনি। কি ভেবেছ, এতদিনে কেউ কিছু শোনে না বা জানে না বলেই তোমাদের মুখোশ কখনো খুলবে না? কি দোষ করেছিল ওইটুকু একটা বাচ্চা যে তুমি তাকে ধমকাধমকি করবে? সালমা অপরাধীর ন্যায় মাথায় নুয়ে বসে আছে। কি হলো বলো? এবার সালমা আমতা আমতা করে নিচু স্বরে বলল, আপামনি, বীরবাবু খেলে না। হুদাহুদি খালি সব খেলনা নামিয়ে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে। হ্যারে বারবার বোঝানোর পরেও এমন করে। খেললে নাই মানা যাইতো, তাই মাথা একটু গরম হয়ে গিয়েছিল। তোমাকে যখন এখানে কাজ করার জন্য ঠিক করা হয়, তখন বলা হয়নি বাড়িতে 4-5 বছরের একটা বাচ্চা আছে? কইছিল তো। তাহলে একটা 5 বছরের বাচ্চা ঘর এলোমেলো করবে না তো তুমি আমি করব? ওইটাই ওর কাছে খেলা। সেদিনে একবার দুবার না করে 100 বার সব নামাবে। তোমাকে ঠিক 100 বারই তা গোছাতে হবে। এটাই তোমার কাজ। এর জন্যই তার ফ্যামিলি তোমাকে মোটা অঙ্কের বেতন দেয়। অথচ যেখানে আমরা একটা উঁচু গলায় আমাদের সন্তানের সাথে কথা বলি না, সেখানে তুমি ওকে বকাবকি করছো। তোমার ধারণা আছে এতে সে মন মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালমা এবার বিনবিনিয়ে গলায় আকুতি করে বলল, ভুল হয়ে গেছে আপামনি, আর এমন হইতো না। দয়া করে এইবারের মতন মাফ করিয়ে দেন আপামনি। আশা কঠোর মুখে মাথা নাড়ল। আমার বলা শেষ সালমা, তোমার দ্বারা আমাদের আসল কাজ হবে না। তাই বলবো, তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও।
যোগ্যতা থাকলে কাজের অভাব হয় না। সাফওয়ান ওর পাওনা বুঝিয়ে দিব। পাশের সোফায় বসা সাফওয়ান এবার বলতে লাগলো, আপা, আমরা ওনাকে 15,000 টাকা দেই। গতকাল 1 তারিখ ছিল, ডিসেম্বরে বেতন পরিশোধ। আজকে তো জানুয়ারি কেবল 2 তারিখ, শুরু মাসের। এখন কিভাবে? আশা কিছু ভাবল, তারপর বলল, আচ্ছা সমস্যা নেই, তুমি এই মাসের পুরো টাকাটাই দিয়ে দাও। আশার নির্দেশ মতো সাফওয়ান পকেট থেকে 15,000 টাকা বের করে সালমার হাতে ধরিয়ে দিল। টাকাগুলো হাতে নিয়ে সালমা এবার একবার দরজার দিকে একবার আশার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কিন্তু আশার পাথুরে মুখ দেখে বুঝে গেল সে, তার কোনো অনুরোধই আর কোনো কাজ হবে না। ইস, একটা ভুলে এত ভালো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল। রাগে দুঃখে চোখ টলটল করে উঠল সালমার। আশা শান্ত গলায় বলল, তুমি এখন আসতে পারো সালমা। সালমা আর কথা বাড়াতে পারল না। কাঁপা কাঁপা পায়ে ড্রয়িং রুম ছেড়ে মেইন দরজার দিকে পা বাড়ালো সে। সালমা উঠে যেতেই আশা সাফওয়ানকে জিজ্ঞাসা করল, চাচিকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ আপু। কি বলল? এত অসুখের মাঝে কোমরের ব্যথা আবার কোথা থেকে? কোমরের হাড় ক্ষয়ে গিয়েছে, বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার। কিন্তু আম্মা তো শুয়ে বসে থাকতেই চায় না, একটু আরাম পাইলেই কাজ শুরু করে দেয়। এখানে যে দিনে কতবার আসতে চাই, আমি ধমকিয়ে বসিয়ে রাখি। শুয়ে বসে থেকে অভ্যাস নেই যে, তাই তার ভালো লাগে না। দেখি আমি কাল এক পাক যাব, কড়া করে বলে আসবো শুয়ে থাকতে। কদিন এখান থেকে খাবার নিয়ে যেও। আর হ্যাঁ, আরেকজন মেয়েদের খোঁজ করো, একটু বয়স্ক যেন হয়। ঠিক আছে আপু, আমি কাল থেকেই খোঁজ করব। তুমি কি এখনই চলে যাবে? কিছু করতে হবে, না হলে যেতাম। তোমার কোনো কাজ তো দেখছি না, বীরকেও তো ওর টিচার পড়াচ্ছে। এসো খেয়ে তাহলে চলে যাও তুমি, এসো। না আপু, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব। কোনো কথা না সাফওয়ান, এসো, আমি রান্না করেছি। বলে আশা উঠিয়ে ডাইনিং রুমের দিকে হাঁটা দিল। সাফওয়ান উঠে তার পেছন পেছন চলল। আশা সাফওয়ানের প্লেটে খাবার তুলে দিতে বলল, সাফওয়ান, আরোয়ার দিকে একটু খেয়াল রেখো তো। সাফওয়ান খাবারের প্লেটের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন আপু, কিছু হয়েছে? না তেমন কিছু না, কিন্তু ইদানিং একটু বেশি বাহিরমুখ হয়ে যাচ্ছে, সব সময় বাহিরে, আর না হলে ল্যাপটপ পড়ে থাকে। দেখো কতক্ষণ সন্ধ্যা হয়েছে, এখনও আসার নাম নেই। বড় হয়েছে, সেভাবে শাসনও করা যায় না। কোথায় কাদের সাথে মিশছে একটু দেখো তুমি। আচ্ছা আপু, আমি ড্রাইভারকে বলে দেব। ড্রাইভার না, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি নিজের তদারকি করবে। সাফওয়ান এবার একটু হাসল। হাসিটা যে কি সুন্দর তার, মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে আপু, আমিই দেখব। 1 লিটার গরুর দুধে 2-3 ফোঁটা ভিনেগার দিয়ে দুধটুকু নাড়াচাড়া করতে লাগলো মুটুসি। কিছুক্ষণের মধ্যেই সেগুলো ছানা কাটতে শুরু করলো। তা দেখে সানসেটের উপর বসে থাকা চড়ুইয়ের কপাল কুঁচকে এলো। তার জানা মতে দুধ ফেটে যাওয়ার মানে নষ্ট হয়ে যাওয়া। নানির কাছে সে দেখেছে বাসি দুধ এভাবে চুলায় জাল দিয়ে ছানা বানিয়ে নিতে। তাই এবার চড়ুই আতঙ্কিত গলায় বলে উঠল, মাম্মা, দুধ নষ্ট করে ফেলছো কেন? মিষ্টি বানাবে না? মেয়ের কথা শুনে মুটুসি হাসল। পাতলা একটা কাপড় দিয়ে ছানার পানিটা ছেঁকে নিতে নিতে বলল, আজকে দুধ নষ্ট দিয়েই মিষ্টি বানিয়ে চড়ুই পাখিকে দেব। চড়ুই ঠোঁট উল্টিয়ে এলো, না, ভালো মিষ্টি বানাও মাম্মা। মুটুসি এবার খিলখিল করে হেসে উঠল।
হাসতে হাসতে চড়ুইয়ের কপালে আলতো করে একটা টোকা দিয়ে বলল, হ্যাঁ আম্মা, ভালো মিষ্টি বানাবো। আমার চড়ুই পাখিকে আমি পচা মিষ্টি বানিয়ে দেব? তুমি না সাদা সাদা রসগোল্লা মিষ্টি খাবে? সেটা তো এভাবেই বানাতে হয় মাম্মা। ও। চড়ুই মুখ গোল করে ট্রের বোঝদারের মতো ওপর নিচ মাথা নাড়ল। বিকেলে মাসুম চড়ুইকে দেখিয়ে দেখিয়ে মিষ্টি খাওয়ায় ব্যবহারিকভাবে নিজেকে সরবরাহ করে রাখলেও দিন শেষে চড়ুইও তো একটা বাচ্চা, তারও স্বাদ আহ্লাদ আছে। চোখের সামনে এরকম লোভনীয় জিনিস খেলে তার ভেতরেও সেটা খাওয়ার ক্রেভিংস জাগবে, এটাই তো স্বাভাবিক। তবে ছোট হলেও তার ভেতরের প্রবল আত্মসম্মানবোধ অন্য কারোর সামনে হাত পাতায় বা নিজের দুর্বলতা দেখানোর মেয়ে নয় সে। তার যাবতীয় আবদার বায়না সমস্ত দুর্বলতা কেবল তার মাম্মার জন্যই তোলা থাকে। এদিকে মোটুসি রাজকন্যার মিষ্টির ক্রেভিংস উঠেছে, তা যেন মোটুসি হাত গুটিয়ে বসে থাকবে, অপেক্ষা করবে সকাল হওয়ার, বাজারে যাওয়ার। না, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুধের বোতল বের করে গরম পানিতে ভিজিয়ে সে মেয়ের বর্ণনা অনুযায়ী বুঝতে পেরেছে সে রসগোল্লার কথা বলছি। এর আগে যদি কখনো রসগোল্লার মিষ্টি বানায়নি মোটুসি, তবে রেসিপিটা তার জানা। রিলসে তো প্রায় প্রায় রসগোল্লা বানানোর ভিডিও আসে, দেখতে দেখতেই মুখস্থ হয়ে গেছে। এছাড়াও নিত্য নতুন রেসিপি ট্রাই করার অভ্যাস ওর আছে। এই তো সেদিন রসমালাই বানিয়ে খাওয়ালো তার চড়ুই পাখিকে। মোটুসি দেখা দেখি চড়ুইও অল্প করে ছানা হাতে নিয়ে ছোট্ট তালু দিয়ে গোল গোল করে মিষ্টি বানাতে লাগলো, যদিও বা সূক্ষ্মভাবে গোল হচ্ছে না। কিন্তু মোটুসি তাকে নিষেধ করল না। লালবানু বেগম সেলাইয়ের কাজ একেবারে শেষ করে উঠে বসে দাঁড়ালেন ওদের পেছনে। মামির কাণ্ড দেখে ভুরু কুঁচকিয়ে বললেন, এই রাতের বেলা মিষ্টি খেলে ভাত খাবি কখন তোরা? ভাত রয়ে গেলে ফেলে দিতাম, সকালে সেগুলো গরম করে খাওয়াবো তোদেরকে। চড়ুই চট করে পেছনে ঘাড় ঘুরিয়ে বলল, নানুমণি, কোন পেট মানে? পেট তো মানুষের একটাই হয়, তোমার একটা, আমারও একটা, মাম্মারও একটা, নানু ভাইয়ারও একটাই। মিষ্টির সংখ্যা খুব একটা বেশি হয়নি, মোটে 10-12টা হবে। মোটুসি আর লালবানু বেগম একটা করে খেয়েছে। সামেদ আলীকেও 2টো খাইয়ে দিল মোটুসি। চড়ুই একেবারেই খেয়েছে 2টা। এখন আর তার পক্ষে সম্ভব না। বাকি 5-6টার মতো ফ্রিজে রাখা হয়েছে, পরে বের করে দিবে চড়ুইকে। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর বীরের টিচার চলে গেলেন। তিনি বেরিয়ে যাওয়ায় আশা বীরকে ডাকতে ডাকতে দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকল। আমার বীরসোনা কোথায় বাবা? আমি এখানে। আশার ডাক শুনে বীর গেস্ট হাউসের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। আশা বীরের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ভুবনকে মেঝের কার্পেটের উপর বসিয়ে দিল। ভুবনের হাতে ওর দুধের ফিটারটা ধরিয়ে দিয়ে সে বীরের দিকে এগিয়ে এলো। তারপর বসে ওকে কোলে তুলে নিয়ে ওর ফিটারটা মুখে ধরিয়ে দিল। আশার বুকে মাথা এলিয়ে দিয়ে ফিটারে দুধ খেতে লাগলো বীর। সেই সাথে এক হাত দিয়ে পায়ের মোজা টানাটানি করছে সে। এদিকে ভুবন পিঠার রেখে হামাগুড়ি দিয়ে আশা আর বীরের কাছে এলো। তারপর বীরের ফিটার ধরে টানাটানি করতে শুরু করলো। বীর বিরক্ত হয়ে ফিটার সরিয়ে নিয়ে বলল, ভুবন, তুমি তোমার মিল্ক খাও, আমারটা নিচ্ছ কেন? ভুবনও কম যায় না, সেও আধা বলিতে বীরকে দিল এক ধমক। বীর ভুরু কুঁচকে আশার দিকে তাকালো। ভুবন খুব পচা ছেলে। এদিকে আশা ওদের কাহিনী দিকে ভেতর ভেতর হাসতে হাসতে কুটি কুটি হাত বুলিয়ে বীরের খাড়া সিল্ক চুলেগুলো এলোমেলো করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, ভুবন পচা, আমার বীর বাবা ভালো, গুড বয়।
তখনই আরও এক ঘরে এসে ঢুকলো। হাসি মুখে এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করলো, আমার বীর আর ভুবন বাবা দুইটা কি করছে? বীর বলল, আলোয়া ফুপুমুনি, তুমি এসেছ? ভার্সিটি শেষ? হ্যাঁ বাবা। ওদের কাছে গিয়ে বসলো আরোয়া। পকেট থেকে দুটো চকলেট বের করে বীর আর ভুবনকে দিল। তারপর আশার দিকে তাকিয়ে বলল, তোমার ফোন কোথায় আপু? ধোলাবাই ফোনে পাচ্ছে না তোমাকে। নিচে আছে, ওদেরকে দেখো, আমি আসছি বলেই উঠে চলে গেল আশা। বীর ওই চকলেটটা আরোয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফুপুমণি ছিলে দাও। ওর দেখা দেখি ভুবনও তার চকলেট বাড়িয়ে দিল। এরই মধ্যে ঘরের কর্নার টেবিলের উপর রাখা ল্যান্ড ফোনটি বেজে উঠল। ফোনের ক্রিং ক্রিং আওয়াজ শুনে বীর চোখ চকচক করে উঠল এক প্রকার। সে জানে কে ফোন দিয়েছে। বীরের ঘরে এই ল্যান্ড ফোনটা বীর আর বোরাক শিকদারের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। বোরাক কাজের ফাঁকে একটু সময় পেলে এখানে ফোন দিয়ে বীরের সাথে কথা বলে। বীর উঠে এক দৌড় দিল সেদিকে। বীর, আস্তে বাবা, পড়ে যাবে তো। বীর ফোন তুলে কানে ধরল। মিষ্টি করে ডেকে বলল, পাপা। ইস, বোরাকের এক হাত আপনা আপনি বুকের পাপাসে উঠে গেল। এত শান্তি এই স্বরে। বোরাকের সারাদিনের সকালের ক্রান্তি, পেরেশানি, ব্যবসায়িক জঞ্জাল সব কিছু কোথাও মিলিয়ে গেল এই এক ডাক শুনে। নিজ কেবিনের হাইড্রোলিক চেয়ারে বসে আছে বোরাক। এবার মাথাটা পেছনে এলিয়ে দিয়ে চোখ দুটো বুজে নিল। তারপর সেও পৃথিবীর সবটুকু আবেগ দিয়ে পাল্টা ডেকে পড়ল, আজান বাবা আমার। পাপা তুমি কখন আসবে? আসবো পাপা, আগে বলো আমার বাবাটা কি করছে? আমি তো চকলেট খাচ্ছিলাম, আলোয়া ফুপুমুনি এনেছি। গুড বয়। শোনো পাপা, তুমি ফুপুমুনির হাতে খেও, ফুপুমুনির সাথেই খেয়ে ঘুমিয়ে যেও, কেমন? না, আমি তোমার সাথে ঘুমাবো তুমি আসলে। আসবো তো পাপা, কিন্তু আমার তো একটু দেরি হবে। তোমার তো ঘুম চলে আসবে, তুমি ফুপুমুনির সাথে শুয়ে পড়ো। আমি অফিস থেকে ফিরে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তাহলে আমি ঘুমোবই না, তুমি আসলে তারপর ঘুমাবো। পাপা না আসলে বীর ঘুমাবে না বলেই ঠিক করে, কিন্তু 10টা পার হতে না হতেই ওর চোখের পাতা জুড়িয়ে আসতে লাগলো। সেটা দেখে আশা ওকে বুকে জড়িয়ে কিছুক্ষণ পিঠ চামড়াতে থাকলো। বীর গভীর মুখে তলিয়ে গেল। এদিকে বোরাকের আসার খবর নেই, যদিও একটা তার প্রতিদিনের রুটিন নয়। যতই ব্যস্ততা থাক না কেন, বোরাক সন্ধ্যা 7টার মধ্যেই ফেরার চেষ্টা করে। তারপর সবটুকু সময় ছেলের সাথেই কাটায়, তাকে খাইয়ে দেয়, গল্প করে এবং 11টার মাঝেই বীরকে নিয়ে শুয়ে পড়ে। তবে আজকে আসার আগেই বলে নিশ্চিত রাতের জরুরি একটা মিটিং রেখেছে বোরাক, তাই ফিরতে আজ এত দেরি। চড়ুইকে ঘুম পাড়িয়ে দিয়ে কেক ডেকোরেশন করতে বসেছে মুটুসি। তখনই পনের বাটার হাতে লালবানু বেগম এসে পাশে বসলেন। বাটারটা সামনে রেখে সুপারি কাটতে লাগলেন তিনি। নীরবতা ভেঙে হাতের কাজ রেখেই মুটুসি জিজ্ঞাসা করল, দুপুরে কি নিয়ে লাগছিল আম্মা? ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন। মুটুসি ধরেই নিয়েছিল মা মুখ খুলবেন না, কিন্তু হঠাৎই লালবানু বেগম বলতে শুরু করলেন, 2 দিন আগে বাপের বাড়ি গিয়েছিল, পরশুই আয়া দেখে একটা মুরগি নাকি নাই। সন্ধ্যায় খোপে ঢুকে নাই, সকালেও পায় নাই। তারপর শুরু হয়ে গেল আমরা নাকি হের মুরগি ধইরা খাইছি। মুটুসির হাতে কাজ থেমে অবাক হয়ে মায়ের দিকে তাকালো। বলল, সেও গেলে তার স্বামী তো ছিল বাড়িতে, সে জানে না আমরা খাইছি কি না?
অপবাদ দেওয়ার সময় কোথায় ছিল তোমার পাঠা? লালবানু বেগম অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে সুপারিতে চুন মাখতে মাখতে বললেন, ঘরেই আছিল, পরে বাহির হইয়া গেছে। নিজের ভরবাইয়ের প্রতি ঘৃণায় চোখ মুখ কুঁচকে এলো মুটুসির। ব্যতীত চিত্রচরে বেরিয়ে এলো কিছু ঘৃণিত উপমা। প্রাপুরুষ একটা, জাত পুরুষ জাতের কলঙ্ক। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।